বিএনপির নেতাকর্মীরা যেভাবে দখলবাজি, চাঁদাবাজি, লুটতরাজ, মামলা বাণিজ্যে জড়িয়ে গেছিল, যেটার প্রতিবাদ আমি ১৭ মাস ধরে দলের ভেতরে থেকে দলের ব্যাপারে করে এসেছি। দলের ভেতরে করেছি, রিপোর্ট জমা দিয়েছি, দলের বাইরে করেছি, কোনো কাজে আসে নাই। সো মানুষ বিএনপিকে খুব ভালোবেসে 2/3 মেজরিটি দিয়েছে, এটা নিশ্চয়ই আপনিও মনে করেন না, আমরাও মনে করি না। একটা আপনার কথা ধারণা ধার কি নেই, আওয়ামী লীগ এই আমি নির্বাচনে অংশ নিলে কি ফলাফল হতে পারত? স্থগিত করে দেয়া হয়েছে। এই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টে ঝড় তোলা যেত, ঝড় তোলা যেত। আমরা আশা করেছিলাম বিরোধী দল এই ঝড়টা তুলতে পারবে, পারে তো নাই আপনি আপনার আনফরচুনেট। এক্ষেত্রে অবদান রাখার কোনো সুযোগ নেই বা আপনি কি চেষ্টা করেছেন যে এই ঝড় তোলার ব্যাপারে খুব আপনার? খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সরকারি দল বোধগম্য কারণেই আমাকে ১ মিনিটও সময় দিতে চায় না। আপনি চিফ হুইপের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন আমি কত লক্ষবার চিফ হুইপকে অনুরোধ করেছিলাম জুলাই আলোচনায় আমাকে ৫টা মিনিট সময় দেওয়ার জন্য। উনি ওনার বসের কাছ থেকে অনুমতি নিয়ে আসবেন এবং বস ডেফিনিটলি ওনাকে অনুমতি দেয় নাই। বাট সারপ্রাইজিংলি বিরোধী দলও নিজেকে এতই কম্পিটেন্ট মনে করে যে তারা মনে করেছে যে রুমিন ফারহানার কথা বলার দরকার নাই। সো আমি বিরোধী দল থেকেও সময় পাই নাই, আমি সরকারি দল থেকেও সময় পাই নাই। সিম্পল। সংবিধান সংস্কারের যে বিষয়টি আসছে, মানে এই নতুন সরকার গঠনের পর থেকে তো এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে। যারা বিএনপির সংসদ সদস্য তারা শপথ নেননি সংবিধান সংস্কার পরিষদে। আপনিও শপথ নেননি সংবিধান সংস্কার পরিষদে। আপনার কারণটা কি ছিল? আমার যুক্তিটা ছিল যে আপনি এখনো বর্তমান যে সংবিধান সেটার উপরে ভিত্তি করে এতদূর এসছেন। আপনি যদি ৫ই অগস্টের পর শুরুতেই বলতেন এটা বিপ্লবী সরকার, এই সংবিধান আমরা মানি না, এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি, আমরা নতুন সংবিধান রচনা করব। তাহলে আমাদের দ্বিতীয় শপথ নেয়ার একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি হতো। কিন্তু যেহেতু আপনি সেটি করেননি, আপনি যেহেতু বর্তমান এক্সিস্টিং সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী শপথ নিয়েছেন এবং আপনি ১০৬ অনুযায়ী আপনি আপনার আ পুরা লেজিটিমেসি কে, গত ১.৫ বছরের লেজিটিমেসি কে আপনি ১০৬ দ্বারা নির্ধারণ করেছেন, তাহলে তো আর আপনার এই সংবিধানের বাইরে গিয়ে দ্বিতীয় শপথ নেয়ার আর কোনো সুযোগ থাকে না। এই যে বিতর্ক, এই যে আলোচনা এখানে মানে খুবই ইন্টারেস্টিং। এটা নিয়ে তো নানা রকম আসপেক্টও আসছে। তার মধ্যে একটা বলছে যে তাহলে তো এই প্রথম কথা হচ্ছে এই যে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী যে শপথ নেওয়ার প্রক্রিয়া, অন্তর্বর্তী সরকার গঠন এবং এখন পর্যন্ত যা যা হচ্ছে সেটা নিয়েও তো অনেকে প্রশ্ন তুলছেন যে এই শুরুতে আসলে ১০৬ অনুচ্ছেদের যে প্রয়োগ সেটা যথাযথভাবে করা হয়নি এবং আমরা দেখলাম যে এই বিচারকরা এটার দিয়েছেন এই পরামর্শ, তারাও আসলে পদত্যাগ করেছেন খুব অল্প সময়ের মধ্যে। তাদেরকেও কেউ বলছে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, কেউ বলেছেন তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, কিন্তু তারাও পদত্যাগ করে চলে গেছেন। তো এখন যেটা আলোচনাটা আসছে যে আসলে তাহলে তো পুরো বিষয়টা নিয়েই বিতর্ক তোলার সুযোগ আছে শুধুমাত্র। দেখুন আরাফাত, এই বিষয়গুলো নিয়ে যদি কেউ প্রশ্ন তুলতে চায় ভবিষ্যতে, প্রতিটি ক্ষেত্রেই প্রশ্ন তোলা যাবে। হ্যাঁ, সার্টেনলি আপনি যদি লিগ্যাল নিটি-গ্রিটি তে যান, প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জ করবার অনেক সুযোগ আছে। তবে যেটা লজ্জাস্কর ব্যাপার হবে, যেখানে পলিটিক্যালিও একটা ধাক্কা বিএনপি খাবে। এখন আমার এই কথা শুনে হয়তো বিএনপির তার সিদ্ধান্ত হয়তো বদলাইতেও পারে, আমি জানি না। তারা দেখবে যে আর কয়েক বছরের মধ্যেই যখন তারা বিরোধী দলে যাবে, তাদের ব্যাপারে শক্তভাবে বলা হবে গুম নিয়ে তারা মিথ্যাচার করেছে। জাতীয় আন্তর্জাতিক পরিসরে মিথ্যাচার করেছে। কারণ যদি তাদের নেতাকর্মীরা সত্যিই গুম হতো, তাহলে তো গুম অধ্যাদেশ করতে তাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। গুম অধ্যাদেশকে আইনে পরিণত করতে তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এবং তারা যদি সত্যিই গুমের বিপক্ষ শক্তি হয়, সত্যি যদি তারা চায় বাংলাদেশে গুম না হোক, তাহলে তো সেটার বিরুদ্ধে আইন তৈরি করতে তাদের কোনো বাধা থাকার কথা না। আমি একটা কথা মাঝে মধ্যে বলি, এটা অনেকে খুব মনঃক্ষুণ্ণ হন। কিন্তু সত্য তো সত্যই, তাই না? ধরুন বিএনপির মতো একটা আউট অ্যান্ড আউট অকর্মণ্য এবং ব্যর্থ দলের বোঝা তো আমি ১৭ বছর বহন করেছি, তাই না? সেটা যদি ১৭ বছর বহন করতে পারি, তাহলে আসলে নিজের স্বতন্ত্র একটা নির্বাচন আ ১ মাসের ক্যাম্পেইন করে বহন করা খুব কি কঠিন?
আ কিন্তু আমাকে একটা প্রশ্ন ওয়েল যে, এই আপনি যে ব্যর্থ দল বলছেন বিএনপিকে, সেই বিএনপি তো ২০০'র বেশি আসন এই সর্বশেষ নির্বাচনে জিতেছে এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখি যে মানে এই নির্বাচন তো সুষ্ঠু হয়েছে বলা হচ্ছে, যদিও বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তারা কিছু আসনে আ আ মানে এটা নিয়ে অভিযোগ করছে। আ ব্যর্থ দল মনে হচ্ছে ২ টা কারণে। আমি যেই সময়কার কথা রেফার করছি ১৭ বছর, সেই সময়ে তাদের ন্যূনতম কোনো সাফল্য কোনো আন্দোলনে হয়নি। যেটার ভিত্তিতে আমি জোর গলায় তাদের পক্ষে কোনো কথা বলতে পারব। বাট I had to build narrative every day in a new form. So that was a big challenge for me. আর ২ হচ্ছে 2/3 majority certainly it's a very big number. But we should not forget that Awamu League did not participate in this election. তারা যদি নির্বাচনে অংশ নিত, আ আমি জানি না ফলাফল আসলে কোথায় গিয়ে দাঁড়াতো। আর একটা আপনার কথা ধারণা ধার কি নেই আওয়ামী লীগ এই আমি নির্বাচনে অংশ নিলে কি ফলাফল হতে পারত? আমি জানি না আপনাদের কাছে নিশ্চয়ই অনেক তথ্য পরিসংখ্যান থাকবে। আমার কাছে পরিসংখ্যান নেই। আমি শুধু এটুকুই বলতে পারি যে কথাটা আমি বলছিলাম, আমি ধার নিয়ে বলি যে আমাদের ডেইলি সরি নিউ এজ এর কবির ভাই একটা কথা বলেছে না? যে অনেকে নাকে রুমাল চাপা দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে জামাতকে ঠেকানোর জন্য। নাকে রুমাল চাপা দেবার কারণটা কি জানেন? কারণ হচ্ছে গত ১৭ মাস অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা যেভাবে দখলবাজি, চাঁদাবাজি, লুটতরাজ, মামলা-বাণিজ্যে জড়িয়ে গেছিল, যেটার প্রতিবাদ আমি ১৭ মাস ধরে দলের ভেতরে থেকে দলের ব্যাপারে করে এসেছি। দলের ভেতরে করেছি, রিপোর্ট জমা দিয়েছি, দলের বাইরে করেছি, কোনো কাজে আসে নাই। সো মানুষ বিএনপিকে খুব ভালোবেসে 2/3 মেজরিটি দিয়েছে। এটা নিশ্চয়ই আপনিও মনে করেন না, আমরাও মনে করি না। সো এটা যদি সকলে দেখুন নেপালে যে অভ্যুত্থান হলো, এরপরে কিন্তু নেপালের সরকারে যারা ছিল, তারাও কিন্তু নির্বাচনে অংশ নিয়েছে। কিন্তু মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আপনারা যদি ফেয়ার একটা নির্বাচন দেওয়ার সাহস থাকতো, আপনারা দেখতেন, আপনারা সকল দলকে আনতেন, আওয়ামী লীগও নির্বাচন করত, বিচার চলছে, বিচার চলত। আওয়ামী লীগকে যদি মানুষ প্রত্যাখ্যান করে বিএনপিকে 2/3 দিত, তখন আপনার কাছে মনে হয় না যে এই 2/3 টা আরো অনেক বেশি মজবুত 2/3 হতো, আরো অনেক বেশি গ্রহণযোগ্য 2/3 হতো? কিন্তু সেটা তো হতে পারল না।